জুলাই মাস জুড়ে সারা দেশে চলে ব্যাপক ছাত্র গণ আন্দোলন। সেই আন্দোলনের রেশ ধরেই আমরা নতুন করে পাই স্বাধীনতার স্বাদ। মাগফিরাত কামনা করছি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন এবং আন্দোলনে শহীদ হয়েছেন। পাশাপাশি আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা স্মরণ করতে চাই। গত 21শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুলের জুনিয়র সেকশন ভবনে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। প্রায় ৩৬ জনের মৃত্যুর খবর এ পর্যন্ত আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করে, আমিন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে জুলাইয়ের স্মৃতি সম্পর্কে জানব, জুলাই সম্পর্কে গান শুনব, পাশাপাশি জুলাইয়ের দিনগুলোর বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা শুনব। সেই জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী জাহিন ইকবাল, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক রেজাউল করিম শাকিল ভাইয়া এবং সরকারের হুমকি উপেক্ষা করে আহত শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া ডক্টর মাহফুজুর রহমান স্যার আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সংযত কারণে তিনি স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। তবে তাতে কোনো সমস্যা নেই, আমরা ডক্টর মাহফুজুর রহমান স্যারের কথা অবশ্যই শুনবো। আমরা তার কথা রেকর্ড করে এনেছি এবং আমাদের করা প্রশ্নগুলোর উত্তর আমরা তার কাছ থেকে অবশ্যই শুনবো। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের পাশাপাশি অন্যান্যদেরকেও এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। সেই জন্য এখন আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। অনুষ্ঠানটির মূল পর্বের পূর্বে একটি চমৎকার গান শুনে আসতে চাই। শিল্পী জাহিন ভাইকে অনুরোধ করবো একটা চমৎকার গান গাওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই পর্যায়ে যেহেতু জুলাই স্মৃতি এই অনুষ্ঠানে আছি এবং জুলাইকে স্মরণ করে একটি প্রতিবাদী গান আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় শফিক আদনান। জুলাই চেতনা, জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচলে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। জুলাই চেতনা, জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচলে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। মায়ের বুকটা খালি হলো, বাবার নয়ন মনি, ভাই হারানো বোনের চোখে সাগর সম পানি। মায়ের বুকটা খালি হলো, বাবার নয়ন মনি, ভাই হারানো বোনের চোখে সাগর সম পানি। এখনো যায়নি শুকিয়ে রক্ত, দেয়ালে লেখা প্রতিবাদ, এখনো যায়নি শুকিয়ে রক্ত, দেয়ালে লেখা প্রতিবাদ। আহত পঙ্গু যোদ্ধার আওয়াজ তোমার কানে কি যায় না? ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। জুলাই দিয়েছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পেয়ে ফ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গান গেয়ে। লাল জুলাইয়ের শপথ যদি দিব্যি যাও গো ভুলে, অস্তিত্ব বিলীন হবে এ জাতির সমূলে। লাল জুলাইয়ের শপথ যদি দিব্যি যাও গো ভুলে, অস্তিত্ব বিলীন হবে এ জাতির সমূলে। ২৪শে এমন সুযোগ বারবার আসবে না, ২৪শে এমন সুযোগ বারবার আসবে না। দেশ গঠনের এমন সাহস তোমার মনে কি হয় না?
36 জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হায়না। 36 জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হায়না, রক্ত খেকো হায়না, রক্ত খেকো হায়না। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুবই চমৎকার পরিবেশনা, অ্যান্ড তোমার কণ্ঠটাও খুবই চমৎকার। তোমার কণ্ঠের মাধ্যমে আমরা জুলাইকে আবারও স্মরণ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে গানটা পরিবেশন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আন্দোলনের সময় ছাত্রছাত্রী এবং মানুষের পাশাপাশি কিন্তু অবিশ্বাস্য রকমের অবদান রেখেছেন আমাদের চিকিৎসকরা। গুলিতে বীভৎস রকমের আহত ব্যক্তিকে তারা কিন্তু চিকিৎসা করে অনেকটা সুস্থ করে তুলেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে শিল্পী ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার। স্যার হচ্ছে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার কথা থাকলেও সংযোগের কারণে তিনি উপস্থিত থাকতে যেহেতু পারছেন না, তার কাছে আমরা ভিডিও বার্তার মাধ্যমে তার কাছে আমরা প্রশ্ন করব এবং তার অভিজ্ঞতার কথা শুনবো। তবে ডাক্তার মাহফুজুর রহমান স্যারের কাছে যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। সো চলুন ভিডিও ক্লিপটি দেখে আসি। আমরা তার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। তার কাছে আমাদের প্রশ্নটি ছিল যে আপনি জুলাই আন্দোলনের সময় কতজন শিশু কিশোরকে চিকিৎসা সেবা প্রদান করেছিলেন এবং এই সম্পর্কে আপনার অনুভূতিটা আসলে কি, সেই সম্পর্কে আমরা এখন জানবো আমাদের ভিডিও বার্তায়। আপনারা আশা করি ভিডিওটি দেখবেন এবং এই প্রশ্নটির উত্তর পাবেন। আমরা এখানে টোটাল যদি নিউরোসায়েন্সের চিকিৎসার কথা বলি, সেক্ষেত্রে টোটাল চিকিৎসা প্রদান করেছি আমরা প্রায় 555 জনের মতো। এর মধ্যে ভর্তি ছিল 169 জন আর শহীদ হয়েছে 32 জন। এর মধ্যে সত্যি কথা বলতে কি 30% মোর দেন 80% হলো 30-এর নিচে বয়স। আর একেবারে এক্সাক্ট যদি আপনি বলেন যে শিশু কিশোর যাদের বয়স 18-র নিচে 40 থেকে 50 জন। সত্যি কথা এটা আসলে ভাবতেও অবাক লাগে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই আন্দোলনে যারা ভূমিকা পালন করছে সবগুলো ছিল কিন্তু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা অন্য এটা 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 আমি আমি ইতিহাস আমি পাই নাই এটা, যে একেবারেই 13 বছরের শিশু যে রাতুল, যার অপারেশন আমি করেছিলাম, তারপরে হলো ফাহিম যার বয়স হলো 14 থেকে 15 বছর। তো রাতুলের ঘটনাটা সবচেয়ে বেশি আমাকে নাড়া দেয়। রাতুল তার বাড়ি হচ্ছে বগুড়ায়। তার আহতটা ছিল ডিরেক্ট বুলেট, শুধু বুলেট না, তার মাথায় বুলেট বিদ্ধ ছিল, মাথার খুলি উড়ে গেছে, হাতে ছিল ব্রাশ ফায়ারের মতো পিলেট, শত শত কয়েক হাজার হবে, শত শত বললে ভুল হবে, কয়েক হাজার পিলেট। তার ডান হাত টোটালি প্যারালাইজড ছিল এবং সেই যে পিলেটের আঘাতে সে কিন্তু চোখে দেখতো না। তারপরেও কিন্তু সে অপারেশন করার পরে আইসিইউতে ছিল 45 দিন। 48 দিনের মাথায় রাতুল চলে যায় না ফেরার দেশে। রাতুল বাপের এক সন্তান ছিল, তাকে দীর্ঘ 48টা দিন সে আইসিইউতে ছিল, আইসিইউর পরে এইচডিইউতে ছিল, এইচডিইউতে আমরা ওয়ার্ডে নিয়ে আসছি, সে আমরা ছেড়ে দিব। এত সুন্দর কথা, এত ছোট্ট ক্লাস 5-এ পড়ে এই শিশুদের বদলতে আজকে আমরা স্বাধীন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এমন সুন্দর এবং চমৎকার একটা বক্তব্য রাখার জন্য। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে জুলাইটা কতটা ভয়ঙ্কর এবং তীব্র একটা আন্দোলন ছিল, এবং আমরা এটাও বুঝতে পারি যে জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে মানুষ একসাথে জুলাই আন্দোলনে অংশ নেয়। এবং এই জুলাই আন্দোলনের একজন অন্যতম সংগঠক এবং অন্যতম কারিগর রেজাউল করিম শাকিল ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। এখন যাব রেজাউল করিম শাকিল ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার কাছে আমার প্রথমে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আমাদের কোশ্চেনটা হচ্ছে, আপনারা আসলে সবাই মিলে সমন্বয়টা করেছিলেন জুলাই আন্দোলনের সময়, আসলে কিভাবে এই সমন্বয়টা করেছিলেন, বা সমন্বয় করতে যে কি কি বাধা বিপত্তি বা পদক্ষেপ বা কি কি বাধা বিপত্তি দেখা গিয়েছিল, বা কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, এক কথায় একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জাহিন ইকবাল আছে, এছাড়া দর্শক যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জুলাইয়ের শুরু থেকে আমরা আন্দোলনে ছিলাম। মোটামুটি 14-15 জুলাই পর্যন্ত আমরা স্বাভাবিক গতিতে আন্দোলনের বিভিন্ন রকম কর্মসূচি, যেগুলো সরকারি বাধা ছাড়াই ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে শাহবাগ কেন্দ্রিক হচ্ছিল, সেগুলোতে আমরা পার্টিসিপেট করি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছাত্রলীগ এবং যে মহানগরী থেকে আনা সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে এবং নারী শিক্ষার্থীদের উপরে বিশেষ করে মেয়েদেরকে ব্যাপকভাবে নির্যাতন করে, সেই ছবিগুলো যখন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে, ওই সময়টায় আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এটা শুধু একটা কোটা মুভমেন্টের মধ্যেই থাকবে না, এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করব এবং এটাকে আরও ব্রডার লেভেল আমরা নিয়ে যাব। তো সেই জায়গা থেকে মূলত 16 জুলাই ছিল আমাদের শহীদ মিনারে কর্মসূচি। আমরা যখন শহীদ মিনারে কর্মসূচি পালন করছি, সেই সময় আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের রংপুরে আবু সাইদ শহীদ হচ্ছে, চট্টগ্রামে ফয়সাল আহমদ শান্ত শহীদ হচ্ছে। শান্ত খুব ছোট্ট, মাত্র ইন্টারমিডিয়েটে পড়া একজন স্টুডেন্ট ছিল। ওয়াসিম শহীদ হচ্ছে। এভাবে 16 জুলাই 6 জন শহীদ হয়। এরপর সরকার পক্ষ থেকে আমাদের প্রতি প্রস্তাব আসে যে আমরা যেন একটা নেগোসিয়েশনে বসি। তখন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই যে আমরা কোনো রকম রক্তের উপর দাঁড়ায় কোনো রকম সংলাপে আমরা যাব না। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কফিন মিছিল এবং গায়েবানা জানাজা এই কর্মসূচিগুলো ছিল। সেগুলো তো পুলিশ এবং যৌথ বাহিনী তারা বল প্রয়োগ করে এবং সেখানে আমাদেরকে ভালোই নির্যাতন করা হয়। 18 জুলাই ছিল কমপ্লিট শাটডাউন। 16 জুলাই, 15 জুলাই, 16, 17 জুলাই যে নিষ্ঠুরতা এবং যে রক্তপাত, যে গণহত্যা, এটা দেখার পর পুরো দেশের মানুষ আসলে আগে থেকে বিক্ষুব্ধ ছিল। একেবারে ছোট ছোট ছেলেমেয়েরা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, এখানে যেমন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ছিল, তেমনি ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ছিল। এখানে যেমন হিফস মাদ্রাসা, কমি মাদ্রাসার স্টুডেন্টরা ছিল, তেমনি একদম স্কুলের বাচ্চারাও ছিল। সরকারি, বেসরকারি, প্রাইভেট, পাবলিক সকল ধরনের ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে এঙ্গেজ হয়। তো 18 জুলাই আমাদের যে কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম, যে কর্মসূচি ছিল, সেইটি বাস্তবায়ন করার জন্য 17 জুলাই রাত থেকেই আমাদের কাছে ব্যাপকভাবে ফোন আসা শুরু হয় যে ভাই আমরা কর্মসূচিতে নামতে চাই। ছোট ছোট স্কুলের স্টুডেন্টরা, প্রচুর ছেলেরা মেয়েরা আমাকে ফোন দিচ্ছিল যে ভাই আমরা প্রোগ্রামে বাস্তবায়ন করতে চাই, আমরা নামতে চাই। আমাদের ভাইদের উপর যেই তাদেরকে যে নিপীড়ন করা হয়েছে, তাদেরকে যেই রক্ত ঝরানো হয়েছে, আমরা এটার জবাব দিতে চাই, আমরা এই প্রতিবাদে অংশ নিতে চাই। তো আমার আম্মু আমাকে নামতে দিচ্ছে না, আপনি যদি একটু আম্মুর সাথে কথা বলে আম্মুকে একটু রাজি করাতেন। এভাবে আমরা প্রচুর মানে আননোন নাম্বার থেকে, মানে আমরা চিনি না এরকম অনেক তোমাদের বয়সী ছোট ছোট ভাই বোনদের কাছ থেকে আমরা মেসেজ পেতে থাকি, ফোন কল আসতে থাকে। তো 18 জুলাই মূলত গণঅভ্যুত্থানের মূল সূচনাটা 18 জুলাই হয়। 18 জুলাই ঢাকার রাজপথ যারা দেখেছে, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে যারা নজর রেখেছে, তারা বলতে পারবে যে 18 জুলাই মূলত গণঅভ্যুত্থানটা হয়ে যায়। 18 জুলাই যখন গণঅভ্যুত্থানটা হয়, সেদিন উত্তরা বিএনএস সেন্টারে, তারপর হচ্ছে রামপুরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রামপুরা ব্রিজের এই জায়গাটায়, এরপর হচ্ছে বসুন্ধরায়, তারপর মহাখালীতে, শাহবাগে, মোহাম্মদপুর, মিরপুর, ঢাকার প্রত্যেকটা স্পটে, যাত্রাবাড়িতে ব্যাপক ম্যাসাকার চালানো হয় এবং 100-এর উপরও স্টুডেন্টরা সেদিন শহীদ হয়। এবং এই শহীদের সংখ্যার মধ্যে যেমন ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, তেমনি ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তেমনি আবার স্কুলের ছোট ছোট বাচ্চারা, সকল শ্রেণীর সকল ক্যাটাগরির স্টুডেন্টরা সেখানে ছিল। স্টুডেন্টদের রক্ত যখন ঝরলো, তখন আসলে ঢাকাবাসী আর বসে থাকে নাই। ঢাকার সর্বস্তরের মানুষ, 18 জুলাই সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয় এবং 18 জুলাই থেকে একদম শেষ পর্যন্ত কারফিউ ছিল। এটা বারে বারে কারফিউটা বাড়ানো হয়। তো সেই সময়টা 18 জুলাই বিকালবেলা যখন নেট বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম,
যে কে কার সাথে যোগাযোগ করবে, কোথায় আন্দোলন কিভাবে সমন্বয় করা হবে, তখন আমরা যেটা করি, আমরা প্রচুর অফলাইন সিম ইউজ করার জন্য প্রচুর সিম কেনা হয় যেন অফলাইনে আমরা যোগাযোগ করতে পারি। অনলাইনে যেহেতু যোগাযোগ করা যাচ্ছে না, সেই জন্য আমরা প্রচুর সিম কিনি এবং বাটন ফোন কিনি। সেগুলো আমরা ব্যাপকভাবে আমাদের যারা আমাদের যোগাযোগের মধ্যে ছিল সবার কাছে আমরা এগুলো ছড়িয়ে দিই। 18 জুলাই সন্ধ্যায় 9 দফা নিয়ে আলাপ হয় এবং সেটা মিডিয়াতে আমরা পৌঁছে দেই। এরপর থেকে একেবারে 28 জুলাই পর্যন্ত প্রত্যেকটা দিন মিডিয়াতে 9 দফা পৌঁছানো, প্রত্যেক দিন এটাকে আপডেট করা। তারপর যখন মিডিয়াগুলো একটা পর্যায়ে আমাদেরকে নিরুৎসাহিত করা শুরু করে যে আপনারা আমাদেরকে এই বিবৃতিগুলো না পাঠালে ভালো হয়, আমাদেরকে সরকার থেকে চাপ দেওয়া হচ্ছে যেন আমরা এগুলো প্রচার না করি। তো সেই সময়টা আমরা যেটা করি, আমরা সমন্বয়ক ছিল আব্দুল কাদেরের বক্তব্য রেকর্ড করে, আব্দুল কাদের ঢাকার বাইরের একটা বাসায় ছিল, সেখানে তার বক্তব্য রেকর্ড করে আমরা একটা ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে বক্তব্যটা ঢুকিয়ে আমরা নিয়ে আসি ঢাকায়। সেখানে আমরা যেই বাসায় বসে সব কিছু করতাম, সেই বাসায় ওই মেমোরি কার্ডটা পেনড্রাইভে ঢুকিয়ে সেখান থেকে প্রায় 15-20টা পেনড্রাইভ নিয়ে আমরা একদম দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে আব্দুল কাদের বক্তব্যটা ছড়িয়ে দিই। তো এইভাবে মূলত 9 দফাটাকে বাঁচিয়ে রাখা এবং দেশের মানুষ যে যেখান থেকে ফোন দিত, অফলাইনে ফোন দিত, বিদেশ থেকে অফলাইনে ফোন আসতো, তখন আমরা বলতাম যে আপনারা একটু পত্রিকায় নজর রাখেন, পত্রিকায় যদি দেখেন যে 9 দফা যাচ্ছে তাহলে বুঝবেন যে আন্দোলন চলমান আছে। আর এইভাবে মূলত আমাদের আন্দোলনটা চলমান থাকে। তো 28 জুলাই পর্যন্ত এইভাবে একেবারে মোবাইল নেট আসার আগ পর্যন্ত আমরা এই অফলাইন কার্যক্রমটা এইভাবে চালু থাকে এবং এই টাইমটাতে খুব নানান উপায়ে আমরা কর্মসূচি চালাইতে থাকি। যেমন একটা যে আমাদের যে বাসাটায় বসে আমরা সব কিছু করতাম, সেই বাসায় টানা 3-4 দিন কাজ করার পর আমাদের মনে হচ্ছিল যে এইটা বোধ হয় এবার এখানে আর সিকিউরড নয় জায়গাটা, আমরা এবার একটু বাসা চেঞ্জ করা দরকার। তো সেই সময় আমরা বাইকের পেছনে বসে বসে, আমি বাইক চালাচ্ছি, আমার পেছনে একজন বসে বসে উনি সেখান থেকে টেক্সট পাঠাচ্ছেন সাংবাদিকদেরকে 9 দফা বা আন্দোলনের আমাদের নেক্সট কর্মসূচি বা আদার্স আরও যা কিছু। তারপর একদিনের ঘটনা আমি বাইক নিয়ে আমাদের একজন বড় ভাই মাহাদি ভাই, উনি সাংবাদিকদের সাথে যোগাযোগটা ফুললি মেনটেন করতেন। তো উনি আমার বাইকে উঠে উনি একবার বলছেন না যে কোথায় যাবেন, উনি বলতেছেন যে জাস্ট তুমি ঘুরো। তো ঘুরতে ঘুরতে আমরা গেলাম একদম মহাখালী, যে বক্ষব্যাধি হসপিটালের ভিতরে যেয়ে সেখানে তিনি কয়েকজন সাংবাদিকের সাথে দেখা করেন এবং তাদেরকে 9 দফার যে প্রিন্টেড কপি সেটা পৌঁছান এবং তারপর আব্দুল কাদেরের বক্তব্যের যে ক্লিপ সেটা দেন এবং সেখানে সাংবাদিকদেরকে আবারও টেক্সট করা সহ যাবতীয় যা কিছু সেই জিনিসগুলো করা হয়। সো এভাবে আসলে নানান উপায়ে মানুষজনকে কানেক্ট করা, মানুষজনের সাথে রাস্তায় থাকা। যেমন আমি যদি বলি, আমি এরকম 22 বা 23 জুলাই আমি ওই সময়টাতে বাংলা মোটরের কাছে একটা জায়গায় জাস্ট আমি 2জন সাংবাদিকের সাথে দেখা করব, তারা আসতে দেরি হচ্ছে, এই জন্য ঠিক তোমার বয়সী কিছু বাচ্চারা খেলতেছে একদম রাস্তা, তো তখন তো আসলে গাড়ি ঘোড়া চলতেছে না। তো আমি তাদের সাথে পুরো বিকাল খেলার পর এরপরে সাংবাদিকরা আসলেন সন্ধ্যার পর, তাদের সাথে দেখা করলাম, তাদের সাথে আমাদের যে যা কাজ ছিল এটা শেষ করে আবার বাসায় ফিরলাম। তো এইভাবে একদম রাস্তার একদম ফুল টাইম রাস্তায় থাকার ফলে এবং এই যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল ওই 6 দিন ফুল টাইম আমরা একদম পুরো ঢাকা শহর বাইকে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে আমাদের। এই যাচ্ছি তো শাহবাগ, আবার ফার্মগেট, আবার মিরপুর, মোহাম্মদপুর, এইদিকে মহাখালী যাচ্ছি, গুলশান যাচ্ছি, নানান জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি, বুয়েটে যাচ্ছি, মেডিকেলে যাচ্ছি, যেখান থেকে যার সাথে কানেক্ট করা দরকার ছিল প্রত্যেকটা জায়গা থেকে আমরা হেল্প নিই এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করে। এটা শুরুর দিকে ছাত্রদের আন্দোলন থাকলেও 18 জুলাইয়ের এই ম্যাসাকারের পর, এই গণহত্যার পর এটা পরিপূর্ণভাবে আসলে একটা গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং ঢাকার সর্বশ্রেণীর মানুষজনকে আমরা এই কাজে রাস্তায় পাই। তো এইভাবে মূলত আসলে আমার পার্টটা এইভাবেই আমি আসলে প্রচুর হাজার স্টোরি আছে, হাজার গল্প আছে। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ইনফরমেশন পেলাম আপনার বক্তব্য থেকে এবং পরবর্তীতে আমরা আরো আপনার কাছে কি শুনতে চাই এবং ইনশাআল্লাহ শুনবো। দর্শক, আমাদের জুলাই আন্দোলনের অন্যতম কারিগর রেজাউল করিম শাকিল ভাইয়ের তো বিবৃতি থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেলাম এবং আমরা বুঝতে পারলাম যে কিভাবে ধাপে ধাপে একটা জুলাই আন্দোলনকে তারা সফল করে তুলেছেন। এবার আবারও একটু যেতে চাই আমাদের সরকারের হুমকি উপেক্ষা করে আহত স্টুডেন্টদেরকে চিকিৎসা দেওয়া বা ট্রিটমেন্ট দেওয়া ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারের কাছে।
স্যারের কাছে আমাদের এবারের প্রশ্ন থাকবে, স্যার আমরা তো জানি যে আহত হলে বা ব্যথা পেলে মানুষ দাবি থেকে সরে আসে বা একচ্ছত্র হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়, তাদের ওই দাবিটা বা ওই চেতনা আর থাকে না। আমাদের যে গত ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু এটাই মনে করেছিল, কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করা যেত। এই কোশ্চিনটা একেবারেই মানে এত সুন্দর একটা কোশ্চিন, আমার মনে কোশ্চিনটা আপনি বলেছেন। তো ফাহিম নামে যে ছেলেটা ছিল তাকে চিকিৎসা দিচ্ছি এই মুহূর্তেই, সে বলে স্যার দেরি করছেন কেন, আমার ছেলেটা দ্রুত করেন, আমি আবারও যাব। মানে এটা 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 আসলে মানে কি বলবো, আমার মনে হয় যারা একেবারে ম্যাচিউর, যারা যোদ্ধা, তাদের অনুভূতি হার মানায়। ছোট্ট একটা বাচ্চা ক্লাস 6-7 পড়ে, সেই ছেলেটা বলতেছে স্যার আমার আমার মানে যেটা আপনি গুলিটা বের করে দেন, কিন্তু সে তো গুলিটা ছিল হলো স্পাইনাল কর্ড, ডরসাল রিজনে আমরা বলি যেটা বুক বরাবর। তার পা কিন্তু অসাড়, পা কিন্তু প্যারালাইজড। সে বললো স্যার দ্রুত এটা বের করে দেন স্যার, আবার আমি যাব। মানে এটা 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 আসলে কি বলবো, ভাষা নাই। তার অনুভূতি এখন তাকে আমরা শেষ পর্যন্ত দেশে বাইরে পাঠাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সে অনেকটাই এখন হাঁটতে পারে, স্ট্রেস করে হাঁটতে পারে। আমার কাছে মনে হয় যে সময়ের ব্যবধানে হয়তো আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে যাবে। কিন্তু তার অনুভূতি ছিল এটা, মানে এটা একজনের না, মনে হয় যে গুলি খেয়েছে, রক্ত ঝরছে, কিন্তু তার মুখে কিন্তু স্যার আবার যাব আমি, স্যার আমাকে দ্রুত সুস্থ করে দেন, আমার দ্রুত চিকিৎসা দেন। একটা ভিডিও দেখলে মানে সবাই দেখছে, আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ জনগণেই চোখে পড়ছে, যে এক পুলিশ অফিসার বলছিল না যে স্যার একটা গুলি করলে একটাই যায়, একটাই মারা যায়, কিন্তু অন্যরা যায় না, এটাই সে বড় সমস্যা। এটা একটা বাস্তব, যেটা বাস্তব মানে ফেস করছি আমি এবং আমার সহপাঠী চিকিৎসকরা। অনেকেই এই কথাই বলে যে চিকিৎসা দিচ্ছি, জ্ঞান আছে রোগী, স্যার আবার যাব, যেভাবে হোক আমি আবার মাঠে যাব, আমাকে স্যার দ্রুত সুস্থ করে দেন। এই ছিল যাদের অনুভূতি। স্যার আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এবার আসলেই আপনার এই বক্তব্যটা শুনে আমাদের প্রত্যেকের চোখ ছলছল করছিল, এবং আমি মনে করি আমাদের যে দর্শকরা আছে তাদেরও একই অবস্থা হয়েছে। এখন এই অবস্থায় আমরা একটা গান শুনে আসতে চাই। শিল্পী জাহিন ইকবাল ভাইয়াকে অনুরোধ করব আরও একটি চমৎকার গান উপহার দেওয়ার জন্য। জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটি জাগরণীমূলক গান পরিবেশন করব। এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সে নানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সে নানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, মজনু মানের মৃত্যু তুহিন হৃদয়ে, আনাশ্বাস রক্ত সূর্য উদয়ে। মজনু মানের মৃত্যু তুহিন হৃদয়ে, আনাশ্বাস রক্ত সূর্য উদয়ে। হেরার গুহার উদ্ভাসে ফের
হেরার গুহার উদ্ভাসে ফের জাগা জনতার প্রাণ অতল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ। তিমির কুহেলি ঠেলে আন তিথি শুক্লা, নিদালি হৃদয়ে যান অম্লানকা, হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা, কোরআনের সুধা পিয়ে হোক ধরা ধন্যা, হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা, কোরআনের সুধা পিয়ে হোক ধরা ধন্যা। নয়া খেলাফত রাশেদার দিন, নয়া খেলাফত রাশেদার দিন, ঘুচাক জাহেলি প্রলাপ ছল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে তোমার গান নিয়ে আলাদা করে কিছু বলতে মানে বলার দরকার নাই, কারণ তোমার কথা এবং গলা এত চমৎকার যে গানগুলো আমাদের এবং আমাদের দর্শকদেরকে বিমোহিত এবং মুগ্ধ করেছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আবারও একটু যাব শাকিল ভাইয়ের কাছে। ভাইয়া, এবার আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে বিবিসির বর্তমানে একটা রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন তার মধ্যে শতকরা 10 জনের মধ্যে একজন শিশু। এটাকে আপনি কিভাবে দেখছেন? জুলাইয়ে আসলে যে পরিমাণ মানুষ শহীদ হন তার মধ্যে প্রচুর সংখ্যক শিশুরা আছে, এটা কোনোভাবে আসলে ব্যাখ্যা করার মতো না। যেমন জুলাইয়ের মূল মুভমেন্টটা ছিল আমরা যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, সেখানে কোনো রকম ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া, কোনো রকম পার্সোনাল লাভ ছাড়া প্রাইভেটের স্টুডেন্টরা সেখানে এঙ্গেজ হয়। তাদের দেখা দেখি যখন রক্ত ঝরে তখন স্কুলের এবং একদম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেখানে এঙ্গেজ হয়। এবং যদি ছোট্ট একটা বলি, যে একটা ছোট ছেলে তার বাবার সাথে ছাদের উপর খেলতেছিল, ওই সময় তাকে হেলিকপ্টার থেকে গুলি করে শহীদ করা হয়। এইটাকে আসলে মানে আমরা কোন যুক্তি দিয়ে ব্যাখ্যা করব? ওই ছোট বাচ্চার আসলে মানে কি দোষ? মানে শেখ হাসিনা বা এই ফ্যাসিস্ট, এই খুনিটা এতটাই একটা সাইকোপ্যাথ ছিল যে একটা ছাদের উপর একটা বাচ্চা খেলতেছে তাকে পর্যন্ত সে শত্রু মনে করত। আবার একজন নারী, একজন মা, গর্ভবতী মা, উনি জাস্ট বারান্দায় দাঁড়িয়ে রাস্তার আন্দোলন দেখতেছিলেন, তাকে সেখান থেকে রাস্তা থেকে গুলি করে সেই নারী এবং তার পেটের শিশুসহ, অনাগত শিশুসহ তাকে শহীদ করা হয়। তো এই ঘটনাগুলো আমাদেরকে আসলে মানে প্রত্যেক মুহূর্তে স্মরণ করিয়ে দেয় যে বাংলায় মানে হাসিনা নামক একজন ফেরাউন ছিল, যার অত্যাচার থেকে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা থেকে শুরু করে একদম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কেউ নিরাপদ ছিল না। তার নিপীড়নে একদম একটা রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বা রাষ্ট্রের উঁচু তলার মানুষ থেকে শুরু করে একদম একজন রাস্তার যে লোকটা বাদাম বিক্রি করছে সেই লোকটা পর্যন্ত নিরাপদ ছিল না। সো এরকম এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের আমল আমরা পার করেছি, এরকম এক ভয়ঙ্কর খুনির শাসন আমল আমরা দেখেছি। সেই জন্য আমরা সবসময় আমাদের অনাগত প্রজন্মকে, সামনের দিনে যারা এই বিপ্লব সম্পর্কে জানবে, প্রত্যেকের কাছে আমাদেরকে এই গল্পগুলো পৌঁছে দিতে হবে যে আমাদের লাইফকে যারা সংকুচিত করে ফেলছিল, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে যারা মানে জাস্ট তারা ছাদে খেলবে, তারা বারান্দায় যেয়ে খেলবে, এতটুকু পর্যন্ত অ্যালাউ করা হয় নাই যাদেরকে, তাদের ব্যাপারে এই প্রজন্মকে জানানো, আগামী প্রজন্মকে জানানো, এবং সেটা যুগ যুগ ধরে, এবং এটা শুধু আমরা জানাবো এভাবেই না,
আমাদের পাঠ্য তালিকায়, আমাদের নাটক সিনেমায় প্রত্যেকটা জায়গায় এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্টদের সম্পর্কে আমাদের আসলে মানুষকে জানাইতে হবে, যেন কোনোভাবেই আগামীতে যে প্রজন্ম আসবে তারা যেন আবারও এরকম কোনো ফ্যাসিবাদের শিকার না হয়, তারা যেন আবারও এরকম কোনো নির্মমতার শিকার না হয়। এবং তুমি যেটা বললা যে প্রতি 10 জনে একজন, এটা আসলে মানে খুবই ভয়াবহ একটা ব্যাপার। এরকম ঘটনা সাধারণত দেখা যায় ফিলিস্তিনে, সেখানে গাজার শিশুরা তারা ইসরায়েলিদের আক্রমণে তারা এভাবে মারা যায়। বাংলাদেশের মতো একটা জায়গায় এভাবে শিশুরা নিপীড়নের শিকার হবে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, কিন্তু সেই অবিশ্বাস্য ব্যাপারটা আসলে বাংলাদেশে ঘটেছে। সো আমরা চাই যে আসলে এরকম কোনো ঘটনা, এরকম কোনো নির্মমতা যেন আবারও কখনো বাংলাদেশে ফিরে না আসে, সেজন্য অনাগত প্রজন্ম এই সম্পর্কে সজাগ থাকুক এবং এই ফ্যাসিবাদের যে জনক বা জননী যারা আছে তাদের প্রত্যেককে যুগ যুগান্তর ধরে মানুষের অন্তরে ঘৃণিত একটা স্মৃতি হিসেবে তারা বেঁচে থাকবে। আবার অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই বক্তব্যটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জুলাই আন্দোলন আসলে কেমন একটা ভয়াবহ আন্দোলন ছিল, কিভাবে ছোট থেকে বড় প্রত্যেককে আন্দোলনে হত্যা করা হয় এবং অনেক বিভিন্ন বয়স ভেদে মানুষ শহীদ হয়, শিশুরা পর্যন্ত নিরাপদ ছিল না। কতটা নির্মমভাবে এই আন্দোলনটা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো আপ করে সেটাও আমরা বুঝতে পারি, এবং কিভাবে আমরা এই আন্দোলনটাকে মিনিংফুল করতে পারবো এটাও আমরা কিন্তু ভাইয়ের বক্তব্য থেকে শুনতে পাই। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আবারও একটু যাব ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারের কাছে। স্যারের কাছে আমার এবারের প্রশ্ন থাকবে, আমাদের জুলাই আন্দোলনে আপনি যে এত স্টুডেন্ট বা এত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছেন, এ বিষয়ে আপনি আসলে কেমন বোধ করেছিলেন, বা আপনার সেই সময় এক্সপিরিয়েন্স বা সেই সময়কার অনুভূতি কেমন ছিল, বা এখনো আপনার অনুভূতিটা আসলে কেমন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। এই আন্দোলনে খুব ওতপ্রোত জড়িত ছিলাম, একেবারে ফ্রম দ্য বিগিনিং বলা যায়, জুলাইয়ের শুরু থেকেই। তো মাঝে মাঝে আমাকে দু একজন বলতেছে, মাহফুজ ভাই আপনি একজন ডাক্তার এবং বড় ডাক্তার, তা আপনি মাঠে নামছেন? বললাম যে ভাই ভালো লাগছে না, ছোটো ছোটো শিশুরা, ছোটো ছোটো কিশোররা স্কুলের, কলেজে, ইউনিভার্সিটি, আপনি দেখেন রাজনৈতিক কয়জন লিডার মাঠে নামছে। সুতরাং এদের সাথে মাঠে নামার থেকে শুরু করে এদের মধ্যে প্রতি আমার একটা আলাদা একটা ইয়ে তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা, একটা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে গিয়েছিল সত্যি কথা। তো যেটা যখন তারা আহত হচ্ছিল, যখন তারা বিভিন্ন জায়গায় মানে আঘাত পাচ্ছিল, আমি আসলে স্থির থাকতে পারছিলাম না, এবং আমি তাদেরকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছিলাম যে আমি রিস্ক নিয়ে, আমার জীবনের রিস্ক নিয়ে আমি এগিয়ে গেছি। এটা সবাই জানে। আমি যেখানে প্রাইভেট চেম্বার করতাম সেখানে একদিন ভর্তি হলো প্রায় 9 জন থেকে 10 জন পেশেন্ট, সবগুলো গুলিবিদ্ধ ছিল। তো উপর থেকে আমাদের যারা ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিংয়ের দায়িত্ব, ওরাই সবাই একটু ভয় পাচ্ছিল যে মাহফুজ ভাই এটা আসলে এখানে এই রোগীগুলো তো ভর্তি করা কতটুকু ইয়ে হবে, কারণ গভর্নমেন্ট তো খুবই একদম হার্ড লাইনে আছে, হসপিটালের জানতে পারলে তো হসপিটালের লাইসেন্স থাকবে না। তো আমি বললাম যে যেখানে মানুষের জীবনই থাকবে না সেখানে লাইসেন্স নিয়ে যদি আমরা চিন্তা করি, যে আমাদের এটা বিশেষ করে 4 তারিখ 5 তারিখের দিকে যখন টোটালটাই টার্গেট ছিল একেবারে টার্গেট কিলিং আমি বলি আর কি, যে এদের যে সবগুলো গুলি আপনি দেখবেন, আপনি শুধু আমি না, অনেকের কাছে যারা এই চিকিৎসার সাথে জড়িত এবং যারা এই আহতদের সাথে চিকিৎসার জড়িত ছিলেন, প্রত্যেকেরই গুলি কিন্তু টার্গেট হচ্ছে মাথা ছিল, টার্গেট ছিল স্পাইনাল কর্ড বা ঘাড়, অর্থাৎ একদম কিলিং টার্গেট কিলিং, সত্যি কথা যেটা। তো এটা কয়েকটা পেশেন্টের আমার হাতে যে কয়েকটা আসছিল, যে খুলি ছিল না, একদম মাথা এমনভাবে গুলি করা হয়েছে যে মাথার খুলি চলে গেছে, খুলি এবং মগজ নিয়ে তার বাবা তার মা হাতে নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে দেখলাম যে পেশেন্ট তো স্পট ডেথ, হয়তো অনেক আগে মারা গেছে, কিন্তু বাবার আর্তনাদ, পলিথিন ব্যাগে করে মগজ নিয়ে আসছে যে স্যার কোনোভাবে কি আমার এই বাবার মগজটা, আমার এই ছেলের মগজটা স্যার নিয়ে আসছে, এটাকে লাগানো যায়, ভালো করে দেওয়া যাবে। এটা আসলে আমি জানি না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো যাই হোক, আমি আসলে সত্যি কথা যে আমি এরপরেও সবার কথা অমান্য করে আমি আসলে অনেক পেশেন্টকে সেখানে ভর্তি দিই, এবং
সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমার কাছে এখন মনে হয় যে সেদিন যে ঘটনাটা আপনাকে বলতেই হচ্ছে, ভর্তি দেওয়ার পরপরই আমি জানতে পারলাম যে সেখানে ডিবির একটা বড় টিম হানা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল যে দ্রুত তাদের ডায়াগনোসিসগুলো চেঞ্জ করে ফেললাম, তাদের ফাইলগুলো চেঞ্জ করে দিয়ে ডায়াগনোসিস দিলাম হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথচ বুলেট বিদ্ধ। তো ওরা খোঁজ খবর ফাইল টাইল নিয়ে দেখলো। তো এবার প্রশাসনিকভাবে আমরা একটু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে যদি জিজ্ঞেস করে তো আপনারা বলবেন যে এখানে গুলিবিদ্ধ রোগী আসেন, এমনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এরকম রোগী টুগী আছে। মানে এতটাই গভর্নমেন্ট হার্টলাইনে ছিল, চিকিৎসা দেওয়াটা ছিল চরম ঝুঁকি এবং জীবনের রিস্ক নিয়ে সত্যি কথা চিকিৎসা দিচ্ছি। কিন্তু তারপরেও মনে হয় যে আমি মানে এটা গর্ববোধ করি যে আমি তাদের চিকিৎসা দিতে পেরেছি। কারা সেই মানে যারা আমাদের চিকিৎসা নিচ্ছে আমার কাছে, শিশু কিশোর, একেবারে ইয়াং জেনারেশন, বয়স অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে 80% 30 বছরের নিচে যাদের বয়স। এবং এরা কিসের জন্য? সত্যি কথা ওরা দেখছে যে এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ওদের মাথায় এটা মনে হয় যে মানে আল্লাহই বোধহয় ওদের মাথায় এই জিনিসটাকে জাস্ট ইনপুট দিয়ে দিচ্ছে যে এদেশকে রক্ষা করতে হলে আর বসে থাকার কোনো সুযোগ নেই। অনেক সিনিয়র বাসায় বসে হয়তো টিভি, টেলিভিশন, তারপরে ইউটিউব, ফেসবুক এগুলো দেখেই মানে আন্দোলনের সাথে মনে হচ্ছে জড়িত হয়ে গেছে। কিন্তু যারা একেবারে মাঠে ছিল, যারা আহত হচ্ছিল, যারা শহীদ হয়ে যাচ্ছিল, এটা কিন্তু আপনি দেখবেন সবগুলো হচ্ছে ছাত্র ছিল। সো তাদের চিকিৎসা দিতে পেরে সত্যি কথা আমি আজীবন গর্ববোধ করব। এবং আমার আমি মনে হচ্ছে যে এরকম যদি আল্লাহ মাফ করুক, যদি সুযোগ পাই আমি নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ওদের কাছ থেকে অনেক শেখার আছে। ওদের যে উদ্যম, ওদের যে সাহস, ওদের যে আমি জানি না আল্লাহর তরফ থেকে কিভাবে তারা আসলে সাহস পেয়েছে, আল্লাহ তাদেরকে কিভাবে সাহস দিয়েছেন। স্যার আপনাকে আবারও অনেক ধন্যবাদ। এবারের বক্তব্যটা আসলে অনেক মর্মান্তিক ছিল, কতটা ভয়াবহ ছিল আপনার এবার বক্তব্যটা। আপনার বক্তব্যের যে কাহিনীগুলো ছিল বা স্টোরিগুলো ছিল, এই যে আপনার যে অভিজ্ঞতা, এটা আসলে আমাদেরকে প্রত্যেককে চোখে পানি আনার মতো। এবং কিভাবে আমরা তো আপনার বক্তব্যটা শুনলাম, আপনি যে চিকিৎসা দিতে চেয়েছেন, আপনার মতো আরো চিকিৎসকরা চিকিৎসা দিতে চেয়েছে, তাদেরকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। এই বিষয়ে আপনি আসলে শাকিল ভাই আপনি কিছু বলেন প্লিজ। এই বিষয়গুলো আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের আন্দোলনের ফুয়েল জুগিয়েছে কারা, যে আমি একজন শহীদের গল্প বলি। আমাদের আব্দুল্লাল তাহির 18 এবং 19 জুলাই আমাদের সাথে ঢাকায় আন্দোলন করে। তো তাহিরের মা একা থাকেন রংপুরে। তাহির হচ্ছে 19 জুলাই রংপুর চলে যায়। তো তাহির যেভাবে শহীদ হয় সেটা হচ্ছে সেখানে রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির পাশেই তাহিরকে খুব ক্লোজ রেঞ্জ থেকে শট করা হয় এবং তাহিরের বুকের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে পাশের একটা রাস্তার একটা স্টল থাকে, 4 স্টল, হ্যাঁ, তো ওই দোকানের টিন ভেদ করে পাশের দোকানের হচ্ছে কাঠের মধ্যে যে সেই গুলিটা পাওয়া যায়। দেখো কতগুলি স্তর পার হয়েছে, তার শরীর থেকে বের হয়ে আরেকটা টিন ভেদ করে আরেকটা দোকানে যায়। তো এইভাবে আমরা প্রচুর স্টোরি, প্রত্যেকটা শহীদের গল্প, এটা আমাদেরকে বারংবার এই শপথের মধ্যে উজ্জীবিত করে যে এত পরিমাণ রক্ত ঝরানোর পর এই ফ্যাসিস্ট হাসিনা বা এই ফ্যাসিস্ট রেজিম এটা আসলে আর টিকে থাকতে পারে না। আমাদেরকে অবশ্যই এটার পতন ঘটাইতে হবে, তাকে উৎখাত করতে হবে এবং বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে হবে। আর তুমি যেটা বললা যে যেভাবে আহত হওয়ার পর, হসপিটালাইজড করার পর ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছিল না, বা অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দিচ্ছিল না। যেমন আরেকটা যদি আমরা বলি যে শহীদ নাফিস, একদম আমি 18 জুলাই যেখানে ছিলাম মহাখালীতে, তো তার বাসা হচ্ছে বনানীতে। সেখানে শহীদ নাফিসের ঘটনাটা হচ্ছে সেটা যে একটা রিকশার মধ্যে নাফিসের লাশটা ঝুলতেছে ফার্ম গেটে, এটা খুবই ভাইরাল হয় ওই সময়টায়। তো এই যে ব্যাপারগুলো, বা পুলিশের এপিসি থেকে একজন জীবন্ত মানুষকে ফেলে দিচ্ছে, এরপরও 1 ঘন্টার মতো বেঁচে ছিল, কিন্তু তাকে হসপিটালে নিতে দেওয়া হয়নি। আরেকটা ঘটনা হচ্ছে এক বন্ধুকে গুলি করা হয়েছে
মানে দুই তিন বন্ধু, দুইজন তিনজন বা একটা অনেকে একসাথে আন্দোলন করছে, সেখানে একজনকে গুলি করা হয়েছে, তার পাশের বন্ধু এসে তাকে নিয়ে যাচ্ছে, পুলিশ লাশ নিতে দিচ্ছিল না, তাকে আবার গুলি করতেছিল। আসলে ভাই এরকম এত দুঃখজনক ঘটনা, হার্ট টাচিং মর্মান্তিক ঘটনা যে ঘটেছে, যেগুলো আসলে বলে শেষ করার মতো না। তো ভাই আমাদের অনুষ্ঠানে যে নির্ধারিত সময় সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো চলুন দর্শক, এবার আমরা শিল্পী জাহিন ইকবালের কাছ থেকে একটা ছোট্ট চমৎকার সুরেলা কণ্ঠে একটা গান শুনে অনুষ্ঠান থেকে বিদায় নিই। এবার কোন গানটা শোনাবো জাহিন ভাই? জি, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং এটাই আমার শেষ গান। এবং এই অনুষ্ঠানে আমি আবারও বলতে চাই, এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগলো, এবং জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং আমি এই পর্যায়ে যে গানটি শোনাবো এটাও একটি জুলাই সংক্রান্ত একটি গান, এবং এই গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুস সালাম। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদের রং আজ ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদের রং আজ ফ্যাকাশে। দেখো আজও তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখে আকাশে। আহা আজও তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। দেখো আজও তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখি আকাশে। আহা আজও তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখি আকাশে। তবে বৃথাই কি যাবে আজ কত ত্যাগ, কত কাজ, কত চোখ, কত হাত, কত প্রাণ। না 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 না, বৃথা যেতে দেব না। না 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 না, বৃথা যেতে দেব না। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদি সম্মান। জুলাই শহীদের অবদান রাখবো শহীদি সম্মান। দেখো দেয়ালে দেয়ালে আঁকা, পিলারে পিলারে লেখা জুলাই বিপ্লবী স্বপ্ন। আহা মানুষের প্রাণে প্রাণে, স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। দেখো দেয়ালে দেয়ালে আঁকা, পিলারে পিলারে লেখা জুলাই বিপ্লবী স্বপ্ন। আহা মানুষের প্রাণে প্রাণে, স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। এসো গড়ে তুলি বুনিয়াদ, সামনের প্রাসাদ ভাঙবো না কোনো ষড়যন্ত্রে। এ সমাজ বদলে ইনসাফ আদলে, গড়বই কোরআনের মন্ত্রে। না 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 না, পরাজয় মানব না। না 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 না, পরাজয় মানব না। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদি সম্মান। জুলাই শহীদি সম্মান রাখবো শহীদি সম্মান। জাহিন ভাই মাশাআল্লাহ, খুব চমৎকার, এত সুন্দর গলায় তুমি গানটা গেয়েছো। তোমাকে লাস্টবারের মতো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, আমাদের জন্য নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, এখন আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পূর্বে আমি বলতে চাই,
1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছরের বঞ্চনার শিকার হয়ে আমরা অবশেষে স্বাধীনতা লাভ করি এবং সেই স্বাধীনতা কয়েক বছর বেশ 20 থেকে 30 বছর পরে 2024-এ এসে আবারও নতুন করে আমরা স্বাধীন হই এবং স্বাধীনতার স্বাদ পাই। এই স্বাধীনতাকে আমরা অবশ্যই অর্থবহ এবং মিনিংফুল করে গড়ে তুলতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমিন। এতক্ষণ আমি উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলাম মোহাম্মদ মুবাশির কবির। এই যে চমৎকার একটা অনুষ্ঠান, এই জন্য ধন্যবাদ কিডস ক্রিয়েশন টিভিকে, পাশাপাশি ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দকে। ডান পাশে অবস্থিত জাহিন ইকবালকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বাম পাশে অবস্থিত জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাকিল ভাইকেও আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মোমেন্টে স্বল্প সময়ের জন্য বিদায় বেলায় যদি কিছু বলতেন শাকিল ভাইয়া। প্রথমত কিডস ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমাদের জুলাই মাস চলছে, জুলাইয়ের আজকে 31 তারিখ। আমরা সরকারের কাছে আহ্বান রাখবো যেন জুলাইয়ের শহীদ এবং গাজীদের সম্মানার্থে এবং জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা প্রদানে অতি দ্রুত সময়ে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়। আর আমরা যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আমরা কোনোভাবেই যেন জুলাইকে হারিয়ে যেতে না দিই। জুলাই যদি হারিয়ে যায় তাহলে আমাদের যে 2000 শহীদের রক্ত সেটা বৃথা যাবে। জুলাই যদি হারিয়ে যায় আমাদের যে 30,000 আহত এবং গাজী ভাইয়েরা তাদের এই ত্যাগ বৃথা যাবে। জি ভাই, আমরাও তাই প্রত্যাশা করি এবং আমাদের সামনে অবস্থিত স্ক্রিনের দর্শকরাও কিন্তু তাই প্রত্যাশা করে। দর্শক, এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। আমাদের মেহমানবৃন্দকে ধন্যবাদ, কিডস ক্রিয়েশন টিভিকে ধন্যবাদ, পাশাপাশি আপনাদেরকেও অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।